আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবার ভালো লাগবে। মায়েরা কিছুই বলল না, তার কিছু ভালো লাগছে না। শুধু কানে ফোন ধরছে, ইরফানকে কল করছে, কিন্তু সে ধরল না। বেশ কয়েকবার দিয়ে ফোনে না পেয়ে হতাশ হয়ে বলে, ধরে না তো, মেবি কোনো কাজে গিয়েছে। আমার সাথে কথা হয়েছিল দুপুরের দিকে, চিন্তা করো না। কথাটা বলে শুধু কারো ফোন রিসিভ করে কথা বলতে ব্যস্ত হয়। মাইরার এত অসহায় লাগলো, মেয়েটি কোনো কথা না বলে ঘরের দিকে এগিয়ে যায়। দুদিন পেরিয়েছে, অথচ মাইরা ইরফানের সাথে একবারও কথা বলতে পারেনি। মেয়েটির অস্থির লাগে, কিচ্ছু ভালো লাগে না। এই দুদিন কলেজেও যায়নি মেয়েটা, ঘরের মতো থেকে যেন আরও দমবন্ধ লাগছে। তাই মাইরা আজ আগে আগে কলেজ চলে এসেছিল। সারাদিন কলেজ কাটালো, মিলার সাথে টুকটাক কথা বলে একটু একটু হেসেছে। কলেজ গেট থেকে বেরিয়ে সামনে এক পা এগোতেই অন্তরাকে সামনে দেখে মাইরা থেমে যায়। অন্তরা মৃদু হেসে বলে, কেমন আছো মাইরা? মাইরা এতদিন পর হঠাৎ অন্তরাকে দেখে বেশ অবাক হয়। নিজেকে সামলে মৃদু হেসে বলে, আসসালামু আলাইকুম, ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? অন্তরা কিছুটা মন খারাপ করে বলে, আমি তোমার আপু থেকে আবার ম্যাম হয়ে গেলাম। মাইরা মৃদু হেসে বলে, সরি আপু, ভুলে গিয়েছিলাম। অন্তরা মাইরার গালে হাত দিয়ে বলে, আচ্ছা, এখন তো মনে পড়েছে, এখন আপু বলবে। আমাকে 10 মিনিট টাইম দিতে পারবে মাইরা? মাইরা আশেপাশে তাকিয়ে দেখলো বাড়ির গাড়ি এখনও আসেনি। মাথা নেড়ে বলল, আচ্ছা আপু। কথাটা বলতেই অন্তরা মাইরার হাত ধরে পাশের একটা ক্যাফেতে যায়। অন্তরা কিছু নাস্তা সাথে কোল্ড কফি অর্ডার করে মাইরার সাথে টুকটাক কথা বলে। অন্তরার মনে ঘুরছে ইরফানের থেকে মাইরাকে দূরে সরানো। সে ইরফানকে পাবে না, এটা সে মেনে নিতে পারলেও অন্য কেউ ইরফানের পাশে থাকবে, অন্তরা এটা মানতে পারছে না, কিছুতেই পারছে না। অন্তরা মাইরার দিকে চেয়ে হঠাৎই খুব সিরিয়াসভাবে বলে, মাইরা, আমি তোমাকে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই। মাইরা হেসে বলে, জি আপু, বলুন। অন্তরা চোখ বুঝে নিজেকে স্বাভাবিক করে, এরপর চোখ মেলে মাইরার দিকে তাকিয়ে বলে, আমি ইরফানকে ভালোবাসি মাইরা। মাইরার মুখে হাসি লেপটেছিল। হঠাৎ যেমন বোমা বিস্ফোরণ হওয়ার পর চারপাশটা নিস্তব্ধ হয়, ঠিক তেমনই মাইরার হলো। মেয়েটা ঠিক কীরকম রিয়াকশন দেবে বুঝতে পারছে না। সে কি ভুল শুনল, নাকি ইরফানের এই বান্ধবী ভুলভাল বকছে? কোনটা? বিস্ময় চোখে অন্তরার পানে চেয়ে আছে। অন্তরা আবারও বলে, তুমি জানো আমি এখনও অবিবাহিত কেন? ইরফানের জন্য। ইরফান ছাড়া আমি কিছু ভাবতে পারি না মাইরা। মাইরা নির্জীব চোখে অন্তরার পানে চেয়ে। অন্তরা একে একে তার ভার্সিটি লাইফ থেকে তার ভালোবাসার কাহিনী আবেগ ঢেলে মাইরার সামনে উপস্থাপন করলো। মাইরাকে এক ধ্যানে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অন্তরা ডোক গিলে বলে, ইরফানের আনসার আমি তোমাকে শোনাচ্ছি, তাহলেই তুমি বুঝতে পারবে। অন্তরা কথাটি বলে তার ব্যাগ থেকে ফোন বের করে। এরপর একটি অডিও চালু করে, যেখানে ইরফান বলছে, আই লাইক ইউ। অন্তরার আনসার, তুমি সত্যি বলছো ইরফান? এইটুকুই। এরপর অডিও শেষ হয়ে যায়। মাইরের পুরো দুনিয়া যেন কেঁপে উঠল। মেয়েটা স্তব্ধ হয়ে বসে থাকে। ইরফানের গলা চিনতে তার একটু কষ্ট হয়নি। মাইরা বিস্ময়ের দৃষ্টিতে অন্তরার পানে চেয়ে থাকে। অন্তরা আবারও বলে, আমাদের মাঝে ঝামেলা হয়েছিল, কিন্তু ভালোবাসা কমে যায়নি। তাছাড়া তোমাকে তো ইরফান নিজ ইচ্ছায় বিয়ে করেনি, তার বাবা জোর করে বিয়ে দিয়েছে। মাইরার চোখজোড়া থেকে টুপ করে কখন যে পানি গড়িয়েছে মেয়েটা বুঝলও না। অন্তরা আবারও কিছু বলতে চায়, তার আগেই মাইরা বসা থেকে দাঁড়িয়ে যায়। শক্ত কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম ম্যাম। অন্তরা একবার ডাকে মাইরাকে, মাইরা শুনল না, গটগট পায়ে এগিয়ে যায়। গেট থেকে বের হওয়ার সময় গেট ধরে দাঁড়ায়। মাইরা কেমন চক্কর কাটে, নিজেকে সামলে নেয়। এরপর কোনো দিকে না তাকিয়ে বড় বড় পা ফেলে হাঁটতে থাকে। বাড়ির গাড়ি দেখতে পেয়ে গাড়িতে উঠে পড়ে। মেয়েটা নিশ্চুপ, থেকে থেকে চোখজোড়া থেকে একটু একটু করে পানি গড়িয়ে পড়ে। বাড়ি ফিরে মাইরা কোনো দিকে তাকালো না, এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। বিকেল হয়, তেমন কেউ বাইরে নেই, সবাই সবার ঘরে যেত। মাইরা দৌড়ে তার ঘরে গিয়ে শব্দ করে দরজা আটকায়। কিভাবে যেন এতক্ষণ কান্না আটকেছিল, আর পারল না, হাওমাও করে কেঁদে উঠল। দু হাতে মুখ চেপে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। কাঁধ থেকে ব্যাগ পড়ে যায়। ইরফানের মুখে ডোন্ট লাইক ইউ নিজের জন্য শুনতে শুনতে তার কান জ্বালাপালা হয়ে গিয়েছে। সেই একই শব্দ লাইক হয়ে যখন অন্য কাউকে বলতে শোনে, তখন মাইরার কেমন লাগা উচিত? মাইরা মানতে পারছে না, বাচ্চাদের মতো করে কাঁদে মেয়েটা। কতক্ষণ যেভাবে কাঁদলো মাইরা তার ঠিক নেই।
কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। হঠাৎই শ্বাস নিতে কষ্ট হয় মাইরার। না, স্বাভাবিক নয়। অনেক বেশি শ্বাসকষ্ট চাপ দিলে যেমন হয় ঠিক তেমন। মেয়েটা মেঝেতে আতশোয়া হয়ে ছটফটায়। আজ অনেকদিন পর এমন হয়েছে। খানিক সময় পেরিয়ে গেলে মাইরা ধীরে ধীরে মেঝে থেকে উঠে দাঁড়ায়। দাঁড়াতে পারছে না ঠিক করে, তবুও পা টেনে টেনে নিয়ে গিয়ে টেবিলের কাছে গিয়ে দাঁড়ায়। হাতিয়ে হাতিয়ে ড্রয়ার খুলে ইনহেলার বের করে মুখে নেয়। টেবিলের কোণা ধরে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ। ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক হয়। মায়ের ওভাবেই ধীর পায়ে হেঁটে গিয়ে বেডের উপর গিয়ে শুয়ে পড়ে। বালিশে মুখ চেপে আবারও ফুঁপিয়ে ওঠে। সে পারছে না স্বাভাবিক হতে। সে তো কাঁদে না, সে কাঁদতে জানে না। তাদের মতো মেয়েদের কান্না মানায় না, কারণ তাদের কান্না দেখার কেউ থাকে না। তাদের মতো মেয়েদের সবসময় শুধু হাসতে হয়। কিন্তু আজ মাইরা পারছে না। তার ধৈর্যের বাঁধ ভাঙল বোধ হয়। বিড়বিড় করে, আমার শিশলা, আমি তোমায় অনেক ভালোবাসি। তুমি কেন আমায় ভালোবাসলে না? আরও 2 দিন পেরিয়েছে। মাইরা তার শ্বশুরকে বলে তিনি মাইরাকে গ্রামে রেখে যায়। ত্রিনা বেগম এসেছেন গ্রামে। মাইরাকে তারেক নেওয়াজ ত্রিনা বেগমের বাড়ি রেখে গিয়েছেন। মাইরা প্রথম দিন ত্রিনা বেগমের সাথে থেকেছে। আজ ভীষণ ইচ্ছে করলো তার মা আর ভাইয়ের কাছে থাকতে। মাইরা বিকেলের দিকে তার বাড়িতে আসে। গেট লক করলে তার মা এসে দরজা খুলে দেয়। সামনে মাইরাকে দেখে তিনি ভীষণ অবাক। মাইরা মলিন মুখে চেয়ে আছে তার মায়ের দিকে। ভদ্রমহিলা এগিয়ে এসে মাইরার গালে হাত দিয়ে বলেন, তোর চোখ মুখ এমন শুকিয়ে গিয়েছে কেন মাইরা? তুই কি অসুস্থ মা? মাইরা মাথা নেড়ে বলে, না মা। কথাটা বলে এগিয়ে এসে তার মাকে জড়িয়ে ধরে। ভদ্রমহিলা মাইরাকে জড়িয়ে ধরে। মাথায় হাত দিয়ে হিজাবের উপরে একটা চুমো খায়। মেয়েটাকে বুকে নিলে তার কী যে শান্তি লাগে, যেন পূর্ণতা পায়। হয়তো জন্ম দেয়নি, কিন্তু সন্তানের মা হওয়ার প্রথম স্বাদটাই মেয়েটাই দিয়েছিল। তাকে কত মানুষ কত কথা বলে, কিন্তু সে তো জানে এটা তার নিজের মেয়ের চেয়েও বেশি। ভেতর থেকে লাবিব তার আপুকে দেখে এক প্রকার দৌড়ে আসে। মাইরা তার মাকে ছেড়ে হাঁটু মুড়ে বসে লাবিবকে জড়িয়ে ধরে। লাবিব দুহাতে মাইরার গলা জড়িয়ে ধরে বলে, আপুই তুমি এসেছো? মাইরা মৃদু হেসে বলে, এসেছি ভাইয়া, চকলেট এনেছি, খাবি না? লাবিব মাইরার গালের সাথে গাল লাগিয়ে বলে, হ্যাঁ খাবো। তুমিও খাবো? মাইরা মৃদু হেসে লাবিবের গালে বেশ কয়েকটা চুমু খেয়ে লাবিবের হাতে চকলেটের প্যাকেট ধরিয়ে দেয়। এরপর লাবিবকে কোলে নিয়ে দাঁড়িয়ে ঘরের দিকে এগিয়ে যায়। মাইরার মা রান্নাঘরে যায়। মাইরার মুখটা তার বেশ শুকনো লাগছে। মেয়েটা কি না খেয়ে আছে? ভাবনা অনুযায়ী সে মাইরার জন্য ভাত বেড়ে নেয় একটি প্লেটে। এরপর অপর হাতে এক গ্লাস পানি নিয়ে মাইরার ঘরের দিকে আসে। লাবিব বসে বসে চকলেট খাচ্ছে। মাইরা চুপচাপ বসে দেখছে, কোনো কথা বলছে না, মুখে মৃদু হাসি, তবে মন ভারী, ভীষণ খারাপ মন। সে কথা বলেনি ইরফানের সাথে, শুধু বলেছিল কথা বলার জন্য। মাইরার কেন যেন শক্তি হলো না। অন্তরার শোনানো ভয়েস শোনার পর থেকে মেয়েটা কেমন নেতিয়ে গিয়েছে। কখন যে চোখের কোণে পানির কণা জমেছে তাও বুঝতে পারল না। মায়ের ডাকে ঝাপসা চোখ জোড়া দ্রুত মুছে নিয়ে মাথা তুলে তাকায়। ভদ্রমহিলা মাইলাকে দেখে অবাক হয়। মেয়েটাকে কেমন যেন নির্জীব লাগলো তার কাছে। লাবিব একা একাই অনেক কথা বলছে, অথচ মাইরা একটা উত্তরও দিচ্ছিল না, যেন এই জায়গায় নেই। কি হয়েছে তার মেয়েটার? এগিয়ে এসে মাইরার পাশে বসে বলে, কি হয়েছে মাইরা তোর? মাইরা হেসে বলে, কিছু না মা, তুমি ভাত নিয়ে আসলে যে, দুপুরে খাওনি? মাইরার মা হাতের গ্লাস পাশে ছোট টেবিলের উপর রেখে ভাত মাখাতে মাখাতে বলে, তোকে খাওয়াতে এনেছি, তুই কি ঠিক করে খাওয়া দাওয়া করিস না? চোখ মুখ কেমন শুকিয়ে ফেলেছিস? মাইরা তার মায়ের দিকে চেয়ে রইল চুপচাপ। দনমনা করে বলে, লাবিবের বাবা বাড়ি নেই? ভদ্রমহিলা করুণ চোখে তাকালো মাইরার দিকে। বা হাত মাইরার মাথায় রেখে বলে, নেই মা, নেই, হাঁ কর। মাইরা কোনো কথা ছাড়া মুখ হাঁ করল, যেন তার মায়ের বলার অপেক্ষাতেই ছিল। যেন কতদিন ক্ষুধার্ত সে। মাইরা মায়ের মুখে ভাত তুলে দেয়। লাবিব এগিয়ে এসে মাইরার কোলের মধ্যে বসে বলে, আপুই তুমি কি খাও? মাইরা লাবিবের গালের সাথে গাল লাগিয়ে হেসে বলে, অমৃত খাই সোনা ভাইয়া। লাবিব আদো আদো স্বরে প্রশ্ন করে, অমৃত কি? মাইরা চুপ করে থাকলো, কিছুই বলল না। মায়ের হাতের খাবার মানেই তো অমৃত। কতদিন পর খেতে পারলো। মেয়েটার খুশিতেই চোখ জোড়া ভিজে উঠল। নিজেকে সামলে তার মায়ের বাড়িয়ে রাখা হাত থেকে আরেকবার ভাত নিয়ে লাবিবের সাথে দুষ্টুমি করে। মাইরার মা মায়া নিয়ে মাইরার মুখের দিকে তাকিয়ে আছে। কত বছর পর এমন একটা দিন পেল।
মাইরে বাড়ি থাকলেও তো তার সে সাহস হয়নি কখনো। মাঝে মাঝে হঠাৎ সুযোগ পেত, আজ যেমন পেয়েছে। খাবার খাওয়ানো শেষে মাইরার মা এঁটো প্লেট নিয়ে উঠে দাঁড়ায়। মাইরে হঠাৎই মাথা তুলে তার মায়ের দিকে, চোখে মুখে অসহায়ত্ব। কিছু চাইতে ইচ্ছে করছে, কিন্তু সাহসে কুলায় না। তার কেমন দমবন্ধ অনুভূতি হয়। সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। নিজেকে সামলে নিতে গিয়ে বারবার কেমন হুমড়ি খেয়ে পড়ছে। তার শিশলা তাকে ভেঙে দিয়েছে। না, তার ভাগ্যই তো ভাঙা। অযথা অন্যর দোষ দিয়ে কী লাভ? তবু ইরফানের মুখটা সামনে ভেসে ওঠে। গলায় কিছু বাঁধল যেন, নিঃশ্বাস ভারী হলো। তার শিশলা অন্য কাউকে লাইকেও কী করে বলে? আজ আবারও তার শ্যামা মায়ের উপর অভিযোগ হলো। কেন তাকে নিয়ে গেল না তার শ্যামা মা? না, ইরফানের উপর অভিযোগ হয় না আর। ইচ্ছে হয় না অভিযোগ করতে। ডান হাতে চোখজোড়া মুছে নিয়ে তার মায়ের উদ্দেশ্যে বলে, মা, আজ আমি এই বাড়ি থাকি? মাইরার মা মাইরার দিকে অবাক হয়ে তাকালেন। মাইরার বলার ধরনে মনে হলো মেয়েটা কত আকুতি করে তার বাড়ি থাকার আবদার করছে। মা হয়ে এসব দেখতে তার যে ভীষণ কষ্ট। মাইরা তার মাকে চুপ থাকতে দেখে মাথা নিচু করে মলিন হেসে বলে, লাবিবকে নিয়ে এই ঘরেই থাকবো। কালকে সকালে চলে যাব মা। ভদ্রমহিলা কেমন করে যেন তাকালো। লাবিবের বাবা অশান্তি করবে, সে আশঙ্কায় মেয়েটাকে কত জড়তা নিয়ে আবদার করলো। মা হয় সন্তানের মুখে এমন করুণ চাপ নেওয়া যায় না। মাইরার মা পারল না। ভদ্রমহিলা চোখের কোণে পানি জমল। মাইরার ভেজা চোখে মাথা তুলে মায়ের দিকে তাকায়। দুজনের কেউ কথাই বলল না বেশ অনেকক্ষণ। মাইরা মাথা নিচু করে অপরাধী গলায় বলে, বেশি কিছু চেয়ে ফেলেছি হয়তো, সরি মা। ভদ্রমহিলা কষ্টে বুক ফেটে যাবে মনে হলো। ভাঙা গলায় বলে, যতদিন ইচ্ছে ততদিন থাকবি, আমি সামলে নেব। কথাটা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। মাইরা শূন্য দৃষ্টিতে তার মায়ের প্রস্থান দেখে মলিন হেসে বিড়বিড় করে, তুমি আমায় বিয়েটা না দিলেও পারতে মা। আজ সামলে নিবে বলে বিয়ে না দিয়েও তো সামলে নেওয়া যেত। আমি তো কখনো অভিযোগ করিনি তোমার স্বামীর হাতের মার খেয়ে, কখনো অভিযোগ করিনি তোমার স্বামীর অপমান সয়ে নিয়ে। তবে তুমি কেন আমায় বিয়ে দিয়ে আমার হাসি কেড়ে নিলে মা? আমি হাসতে পারছি না, আমি কষ্ট লুকাতে পারছি না, আমার শুধু কান্না পাচ্ছে। কথাগুলো বলতে বলতে দু চোখ ভেদ করে জলকণা গড়িয়ে পড়ে। লাবিব তার বোনকে কাঁদতে দেখে চকলেট রেখে অসহায় চোখে চেয়ে আছে। দুহাত বাড়িয়ে ছোট ছোট হাতে মাইরার গাল মুছে দিয়ে বলে, আপুই, কাঁদছো কেন? কাঁদে না, আল্লাহ তোমার বিধা ভালো করে দিবে। মাইরা তার ভাইয়ের কথায় হেসে ফেলল। লাবিবের গালে চুমু খায় বেশ কয়েকটা। অতঃপর লাবিবকে তার সাথে জড়িয়ে নিয়ে বলে, তুই এত ভালো কেন ভাইয়া? লাবিবও তার বোনকে জড়িয়ে ধরে বলে, আমি ভালো, আপুই ভালো। রাত প্রায় 10টা। মাইরার ঘুম আসে না। লাবিব তার সাথে ঘুমিয়েছে। মাইরা বারবার এপাশ ওপাশ করে। ঘরের বাইরে টুংটাং আওয়াজ পায়। মাইরা বেড থেকে নেমে দাঁড়ায়। সে তার এত জঘন্য অস্থিরতা থামাতে পারছে না। মাইরা ভাবল সে লাবিবের বাবার কাছে অনুরোধ করবে যেন ওই একটা রাত তার মায়ের সাথে তাকে থাকতে দেয়। সে একটা রাত মায়ের বুকে ঘুমাতে চায়, যদি একটুখানি শান্তি লাগে। ভাবনা অনুযায়ী মাইরা ঘুমন্ত লাবিবকে কোলে তুলে নেয়। এরপর বাইরে বেরিয়ে দেখল লাবিবের বাবা তার ঘরের দরজা লাগাচ্ছে। তখনই মাইরা সেখানে গিয়ে দাঁড়ায়। মাইরাকে দেখে ভদ্রলোক অবাক হয়। তিনি হয়তো জানতেন না মাইরা এসেছে। মাইরা লাবিবের বাবার দিকে চেয়ে আমতা আমতা করে বলে, আমাকে একটু মায়ের সাথে থাকতে দেবেন? লাবিবের বাবার বোধহয় কথাটা পছন্দ হলো না। কিছু না বলে লাবিবকে মাইরার কোল থেকে কেড়ে নেয়ার মতো করে ছিনিয়ে নেয়। মাইরা ভয় পায়। লাবিবের বাবা লাবিবকে কোলে নিয়ে মাইরার দিকে চেয়ে রেগে বলে, তুই কি ঠিক করে নিয়েছিস আমাদের পিছু ছাড়বি না? বিয়ে দিল তোর মায়ের পছন্দের ছেলের সাথে, তবুও তোরে বাড়িতেই আসা লাগে? তোর কি বুদ্ধি নেই? আমার ছেলেটাকে যে এত দরদ দেখাস, ও কে তোর? ও তোর কে হয়? মাইরা দু হাত জমা করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমতে শুরু করেছে। লাবিবের বাবা আবারও বলে, এটা আমার বাড়ি, যাকে মামা করে সারাদিন ডাকিস ও তোর মা হয়? একদিনও পেটে নিয়েছিল তোকে? তোর মাও নেই, বাপও নেই। এটা তোকে আর কয় হাজার দিন মনে করিয়ে দিতে হবে? আমার বউ, আমার ছেলে, তোর কেউ নয়, বুঝেছিস? ছোট থেকে যে আমার বউ আমার সাথে পিড়েপিড়ি করে তোকে বড় করেছে, সেই কৃতজ্ঞতা থেকে এবার তুই আমার বাড়ি থেকে বিদায় হ। আর নিতে পারছি না তোকে। আর যদি এ বাড়িতে এসেছিস তবে সেদিন তোকে মেরেই ফেলব। আমার বউ বাচ্চাটার উপর জাদু করে দিয়েছে। কোথাকার কোন মেয়ে, জন্মের ঠিক আছে কিনা তাও তো বিশ্বাস হয় না। সেই মেয়েকে এত বছর পেলে বিদায় করলাম, তবুও বিদায় হওয়ার নাম নেই। সুযোগ পেলেই দৌড়ে চলে আসবে। কুকুরকে তাড়িয়ে দিলেও তো
সে আসতে 10 বার ভাবে। তোর কি আমার বাড়ি আসতে একটুও লজ্জা লাগে না? আবার আমার বউয়ের সাথে ঘুমাতে চাস? কোথাকার কোন মেয়ে আমার বউ বাচ্চা নিয়ে ঘুমাবে? অনেক মেনেছি, আর না, যা এবার যা। কথাগুলো বলে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। লাবিব একবার কেঁপে ওঠে ঘুমের ঘোরে। মাইরার মাও ঘুমিয়েছে। লাবিবের বাবার কথাগুলো তেমন জোরে ছিল না, এজন্য কারোর ঘুম ভাঙল না। মাইরে স্তব্ধ হয়ে বন্ধ দরজার পানে চেয়ে রইল। চোখের পানির বাঁধ ভেঙেছে। সত্যিই তো, সে যাকে মা বলে ডাকে সে তো তাকে পেটে নেয়নি একদিনও। এর জন্য হলেও লাবিবও তো তার নিজের ভাই নয়, এই বাড়িটাও তো তার নয়। মা ভাই তার তো কেউই নয়। সে বোধ হয় কুকুরের চেয়েও জঘন্য। তাকে বাড়ির মালিক তাড়িয়ে দিলেও সে আবারও সেই পাতানো মা পাতানো ভাইয়ের ভালোবাসা নিতে আসে। সত্যিই তো, তার লজ্জা নেই। তাকে বাড়ির মালিক তাড়িয়ে দিয়েছে, অথচ সে স্যাঁচড়ার মতো সেই বাড়িতে এসে খাবার খেয়েছে। উল্টো ঘুরে ধীরে ধীরে তার ঘরে গিয়ে তার ফোনটা হাতে নিল। এরপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে মেইন গেট শব্দহীন খোলে। বাইরে বেরিয়ে একবার পিছু ফিরে তাকায়। শব্দহীন কান্নায় মেতেছে যেন তার দুচোখ। কতক্ষণ যে বাড়িটার চোখ বুলালো। এ বাড়িটায় তার যে কত চর থাপ্পড় অপমান। হঠাৎ হঠাৎ পাতানো মায়ের ভালোবাসা মিশে আছে। তার পাতানো ছোট্ট ভাইটাকে কত আদর করত। সে তো তার আপুয়ের চুমু ছাড়া বেশি দিন থাকতেই পারে না। কিন্তু মাইরা যে বাইরের মানুষ, ওই যে রাস্তার পাশে মানুষ ঘুমায়, মাইরা আসলে তাদের মধ্যেই একজন, যার কেউ নেই, কেউ না। মেয়েটা কান্নামাখা চোখে তার মায়ের বন্ধ দরজার দিকে তাকালো, বিড়বিড় করলো, ভালো থেকো মা, তোমায় কখনো ভুলবো না। আমার সোনা ভাইয়া, তুই একদিন অনেক বড় হ। তোদের ভীষণ ভালোবাসি আমি। কথাগুলো বলে দরজাটা আলতো হাতে বেরিয়ে দেয়। হাত কাঁপছে কেন যেন। আর কখন এখানে আসা হবে না তার। দরজা চাপিয়ে দিয়ে আলতো হাতে দরজাটা ছুঁয়ে রাখল। চোখ বুঝে নীরবে অশ্রু বিসর্জন দেয়। দম বন্ধ লাগছে। মায়ের হাতে আর খাওয়া হবে না, কখনো দেখা হবে না মায়ের মুখটা, কখন আর ভাইটাকে কোলে নিতে পারবে না। সত্যি তার ভাগ্য একদম ভাঙাচোরা। কত যত্ন করে তার ভাগ্যে দুঃখ লেখা রাখা। যতদিন যাচ্ছে মাইরা বোধহয় সেটাই উপলব্ধি করছে। বেশ কিছুক্ষণ পর মাইরা ধীর পায়ে এগিয়ে যায় কোন দিকে যেন। প্রায় মিনিট পাঁচেক হাঁটলে দেখল কাঁচা রাস্তার ধারে একটি কবর। কাঁচা বাঁশের চিকন করে কেটে কেটে কবরটি ঘেরাও করা। মাইরা এগিয়ে গিয়ে একপাশে দাঁড়ালো। তার দাদি তাকে দেখিয়েছিল এটা নাকি তার মায়ের কবর, যে মা তাকে পেটে ধরেছিল, যাকে এই স্বার্থপর দুনিয়া বাঁচতে দেয়নি। মাইরা এক কোনায় চুপ করে বসলো। বাঁশের ফাঁক দিয়ে ডান হাত ঢুকিয়ে কবরের শক্ত মাটি স্পর্শ করে কেমন অদ্ভুত অনুভূতি হলো। তার শ্যামামা এখানে ঘুমিয়ে আছে। বাঁশের কঞ্চির সাথে কপাল ঠেকে নীরবে অশ্রু বিসর্জন দেয়। আলতো হাতে শক্ত মাটি বোলায়। ফোঁপানো কণ্ঠে বলে, শ্যামামা, তুমি তো জানতে এই দুনিয়া কত স্বার্থপর, তবুও কেন তোমার সাথে আমায় নিয়ে গেলে না? আমার কেউ নেই জানো। এই দুনিয়ার মানুষগুলো খুব স্বার্থপর শ্যামামা। তোমার আল্লাহকে একটু বলবে তোমার মতো আমাকেও যেন একটু ঘুম পড়ায়। আমি তোমার কাছে যেতে চাই, আমি তোমার বুকে ঘুমাতে চাই শ্যামামা। কথাগুলো বলতে বলতে ফুঁপিয়ে কেঁদে ওঠে। দুহাত কবরের উপর রেখে বাঁশের কঞ্চির সাথে কপাল ঠেকিয়ে কান্নায় ব্যস্ত হয়। মাইরা গত রাতে তার মায়ের কবর থেকে ত্রিনা বেগমের বাড়ি ফিরেছিল। রাতটা সেখানে থেকে সকাল সকাল ত্রিনা বেগমকে না জানিয়েই বাসে করে শহরে ইরফানদের বাড়ি চলে আসে। এসেই ত্রিনা বেগমকে জানায় সে চলে এসেছে। ওখানে থাকতে আসার কথা বললে তাকে একা আসতে দিত না। পরে যদিও ত্রিনা বেগম সহ রুমা নেওয়াজের বকা খেয়েছে একা আসার জন্য। মাইরা আজ কলেজ যাবে বলে ঠিক করলো। কারণও আছে অবশ্য একটা। সেসব ভাবনা রেখে মাইরা কলেজের জন্য রেডি হয়ে নেয়। নিচে নেমে নাস্তা করে তারেক নেওয়াজের সাথে বের হয়। ক্লাসরুমে মাইরা বসে আছে, মনোযোগ দিয়ে ক্লাস করছে। মিলা মাইরাকে এত চুপচাপ দেখে খোঁচায়। মাইরা রেগে তাকায় একটু পরপর। এভাবে প্রায় সব ক্লাস শেষে ছুটির ঘন্টা বাজলে মাইরা হেসে মিলাকে জড়িয়ে ধরে বলে, কংগ্রাচুলেশনস ময়না। মিলা অবাক হয়ে বলে, মানে? মাইরা মিলার হাত ধরে বাইরে যেতে যেতে বলে, তোকে আজ আমার ভার্সনের কপি লেগেছে আমার কাছে, তাই তোকে স্বাগতম। মিলা মাইরের মুখের দিকে চেয়ে বলে, তুই কেঁদেছিস কেন মাইরা? মিলার কথা শুনে মাইরা অবাক হয়। থমথমে মুখে মিলার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, এরকম কিছু না। কথাটা বলে মাইরা আনমনা হলো। মিলা মাইরার গালে হাত দিয়ে বলে, তুই জানিস মাইরা,
তুই আজ একবারও হাসিসনি, উল্টে বেশ কয়েকবার লুকিয়ে লুকিয়ে চোখ মুছেছিস। আর এখন আমার সামনে এত ওভার অ্যাক্টিং করছিস যে তোর এই কৃত্রিম হাসিটা একটা বাচ্চাও ধরতে পারবে। একটু থেমে বলে, তোর কি হয়েছে মাইরা? মাইরা ভেজা চোখে চেয়ে দেখল মিলাকে। নিজের গাল থেকে মিলার হাত নামিয়ে উল্টো ঘুরে ধীর পায়ে এগিয়ে যেতে যেতে মলিন গলায় বলে, হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছি রে, তাই হয়তো তোর এমন মনে হচ্ছে। কিছু দূর গিয়ে মাইরা দাঁড়িয়ে যায়, এরপর পিছু ফিরে মিলার দিকে চেয়ে বলে, ভালোবাসার কষ্ট সব কষ্টকে হার মানায়। তুই হুটহাট বিয়ে করে নিস না যেন মিলা, কেমন? কথাটা বলে উল্টো ঘুরে যেতে যেতে বলে, আমাকে যেন কখনো ভুলে যাস না মিলা। কথাগুলো বলে ডান হাতে চোখজোড়া মুছে পায়ের গতি বাড়ায়। পরদিন শুদ্ধ এয়ারপোর্টের দিকে এসেছিল একটা কাজে। তার বাইক গ্রামে ছিল, পরশুদিন গিয়ে নিয়ে এসেছে। সেই বাইক নিয়েই এদিকে এসেছিল। এখানে এসে এক ফ্রেন্ডের সাথে দেখা হওয়ায় টুকটাক কথা বলছিল। কথা বলতে বলতে হঠাৎই শুদ্ধ ইরফানকে দেখে অবাক হয়ে তাকায়। হাতে লাগেজ নেই, অথচ সে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছে। শুধু মনে করার চেষ্টা করলো ইরফানের আসার এখনও গুনে গুনে 9 দিন বাকি আছে। সে দ্রুত পায়ে ইরফানের সামনে গিয়ে অবাক হয়ে বলে, আরে তুই, তোর তো আসার আরও 9 দিন বাকি, মানে বউয়ের টানে কানাডা থেকে চলে আসলি? ভাইরে, তুই ওখানে ইম্পর্টেন্ট কাজে গিয়েছিলি, একটু বোঝ। আর তুই? ইরফান শুদ্ধর দিকে তাকালে শুদ্ধর কথা থেমে যায়। কোনো মানুষের চোখ এমন লাল হয় তাই এই জীবনে শুদ্ধ দেখেছে বলে মনে পড়ে না। অবাক হয়ে থেমে থেমে বলে, তোর কি হয়েছে ইরফান? ইরফান শুদ্ধর হাত থেকে শুদ্ধর বাইকের চাবি কেড়ে নেয়। কোনো কথা না বলে শুদ্ধর বাইকে উঠে পড়ে। কিছু বোঝার আগে ইরফান বাইকের হেলমেট ছুঁড়ে ফেলে বাইক স্টার্ট দেয়। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। বাইকের স্পিড একদম মাথায় তুলেছে। শুদ্ধ এক প্রকার দৌড়ে তার কিছুক্ষণ আগের দেখা হওয়া ফ্রেন্ডের বাইকটা চেয়ে নিয়ে ইরফানের পিছু নেয়। ইরফানের বাইকের গতি হাই। শুদ্ধ পিছন থেকে চিল্লিয়ে বলে, ইরফান আস্তে চালা। ইরফান, এই ইরফান, অ্যাক্সিডেন্ট করবি ভাই। ইরফান শুনল না, তার কোনো দিকে ধ্যান আছে বলে মনে হয় না। কতজনের সাথে যে লাগতে লাগতে বেঁচে গেল। শুদ্ধ ইরফানকে একটা পাগল লাগলো। কি হয়েছে? মাইরে কিছু করেছে? মাইরের ব্যাপারে ইরফান যা পজিটিভ, ওকে নিয়েই কিছু হয়েছে নিশ্চয়। শুধু নিজ বাইকের স্পিড বাড়ায়, চিল্লিয়ে বলে, ইরফান দয়া করে বাইক আস্তে চালা ভাই, হেলমেটটা নে অ্যাটলিস্ট। কি হয়েছে? মাইরা কিছু করেছে? ওকে আমরা সবাই মিলে বোঝাবো ইরফান, দাঁড়া। ইরফান বাইকের স্পিড বাড়ায়, বাইক কমায় না। শুদ্ধর ভয় লাগছে, সামনে চিল্লায়, সমানে চিল্লায়, ইরফান, এই ইরফান, বাইকের স্পিড কমা, মরবি ভাই। ইরফান থাম। বলতে বলতে শুধু ইরফানের থেকে অনেক পিছিয়ে পড়ে, হাঁপিয়ে গিয়ে বাইক থামায়। না, সে পারবে না। এভাবে পাগলের মতো হিতাহিত জ্ঞান হারিয়ে বাইক চালায় কেন? চোখের এই অবস্থা কেন? কতগুলো প্রশ্ন মাথায় নিয়ে শুদ্ধ আবারও বাইক স্টার্ট দেয়। মায়েরা! ইরফানের সিংহের ন্যায় হুঙ্কারে পুরো বাড়ির দেয়ালগুলো যেন কেঁপে উঠল। নিস্তব্ধ বাড়িটায় বারবার প্রতিধ্বনি হতে থাকে মাইরা নামটি। ডাইনিংয়ে মাইরা, রোমানেয়স, তারেক নজ সকল উপস্থিত। সকলের চোখে মুখে বিস্ময়, অজানা কৌতূহল। মাইরা বাকহীন হয়ে ইরফানের পানে চায়। এই প্রথম ইরফানের মুখে নিজের নাম, তাও আবার এভাবে। পুরো 5 দিন পর লোকটাকে দেখে মাইরার চোখ টলমল করে ওঠে। ইরফানের চোখ দুটো অসম্ভব লাল, যেন আগুনের ফুলকির ন্যায় ধাউ ধাউ করে জ্বলছে, যেন রক্ত জমাট বেঁধে ভয়ঙ্কর এক মানবে পরিণত হয়েছে। ইরফান মেইন গেট থেকে শব্দ করে পা ফেলে প্রবেশ করে বাড়ির ভেতর। দুহাত মুষ্টিবদ্ধ করে রাখা, মাইরার সামনে গিয়ে দাঁড়ায়। জল শক্ত করে মাইরার বিস্ময় মুখখানার দিকে চায়। মাইরার চোখ ধাঁধিয়ে আসে ইরফানের লালিত চোখের ধারে। এই ইরফানকে সে কখনো দেখেনি। মাইরা অস্থির হলো। কি হয়েছে ইরফানের? মাইরার টলমলে চোখ জোড়ার পানে চেয়ে ইরফানের শক্ত চোয়াল শিথিল হয়। অপলক চেয়ে থাকে মাইরের মলিন মুখপানে। বারবার শুকনো ডোক গিলে ডান হাত বাড়িয়ে মাইরার গাল আলতো করে ছুঁয়ে দেয়। হঠাৎই 2 হাতে মাইরাকে পিষে ফেলার মতন তার বুকে চেপে ধরে ইরফান। মাইরা বাগরুদ্ধ, সাথে ইরফানের বাবা মা। তারা লজ্জা পাচ্ছে না, বরং এই অস্বাভাবিক ইরফানকে দেখে বিস্ময় চোখে তাকিয়ে আছে। মাইরার হাঁসফাঁস লাগে। ইরফান হাতের বাঁধন আরও শক্ত করল, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে মাইরা। ইরফান ধরা গলায় বিড়বিড় করে আওড়ায়, মাই বাটফ্লাওয়ার, ইউ আর এ সেলফিশ গার্ল, ইউ হার্ট মি বাটফ্লাওয়ার, ইউ হার্ট মি। মাইরার শরীর শিরশির করে ওঠে। এর সম্বোধন আজ প্রথম শুনল ইরফানের মুখে।
ভীষণ অবাক হয় মেয়েটা, নামটা পরিচিত ঠেকলো, তবে মনে করতে পারল না। মায়ের মাথা থেকে কাপড় পরে গিয়েছে, তার ঘাড় ভেজা অনুভূতি হয়। এটা কি চোখের পানি? মায়েরা বোধহয় বুঝল। মেয়েটা বিস্মিত হয়, কথা বলার ভাষা হারায়। কাপা কাপা ডান হাত উঠিয়ে ইরফানের পিঠে রাখে। ইরফান আরও শক্ত করে ধরে মাইরাকে নিজের সাথে। মাইরে ব্যথা পায়, তবে টু শব্দ করল না। ইরফান চোখ বুঝে আবারও গলা ধরে বিড়বিড় করে, হোয়াই আর ইউ সো সেলফিশ বাট ফলোয়ার।